where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রী, আমি অশোক মণ্ডল, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, মালদা মডেল মাদ্রাসা। এই যে পাঠশালার মধ্য দিয়ে বা লার্নিংয়ের মধ্য দিয়ে তোমাদের কাছে শিক্ষাটাকে পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা, যে উদ্যোগ গ্রহণ করেছেন মালদা জেলা প্রশাসন এবং মালদা জেলা শিক্ষা দপ্তর, সাধুবাদ জানাই। আজকে আমি তোমাদের একাদশ শ্রেণী ক্লাস 11 4th চ্যাপ্টার আমি পড়াবো। 4th চ্যাপ্টারের একটা ইউনিট। 4th চ্যাপ্টারে কি রয়েছে? যে ফান্ডামেন্টাল concepts of modern politics, fundamental concepts of modern politics, অর্থাৎ আধুনিক রাজনীতির মৌলিক ধারণা কি কি রয়েছে? রয়েছে কি আইন, স্বাধীনতা, সাম্য এবং জাস্টিস বা ন্যায়, অর্থাৎ ল, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস। এটা হচ্ছে 4th চ্যাপ্টারের এ পার্ট। বি পার্টে রয়েছে কি গণতন্ত্র এবং একনায়কতন্ত্র। আমরা আজকে 4th অধ্যায়ের আমরা পড়ব, জানব আইন বিষয়ে। আইন, আইনটা কি? আমরা এখান থেকে জানব আইন কি, আইনের বৈশিষ্ট্য কি, আইনের শ্রেণীবিভাগ কি এবং আইনের উৎস। মূলত এখান থেকে প্রশ্ন হয় যে আইন কাকে বলে, আইনের উৎসগুলি আলোচনা করো। 2+6 or 3+5। এই 4th চ্যাপ্টার থেকে মার্কসের একটা ব্যাপার আছে, যেটা নিতে হবে। মার্কস ডিস্ট্রিবিউশন, এমসিকিউ 1:4, 4টা হবে এমসিকিউ। এসএ কিউ 1:4, 4টা হবে এসএ কিউ। আর অর দিয়ে একটা ব্রড প্রশ্ন হবে, ব্রড কোশ্চেন হবে 8 × 1 = 8। একটা 8 মার্কের কোশ্চেন হবে, কিংবা
যদি এসে কিউ এমসিকিউ হয় তাহলে ব্রড কোশ্চেন হবে না, যদি ব্রড কোশ্চেন হয় তাহলে এসে কিউ এমসিকিউ হবে না। এই 4th চ্যাপ্টার থেকে আমাদের বরাদ্দ নাম্বার হচ্ছে 8 মার্ক বা 8 মার্কস। বোঝা গেছে? আমরা এখন জানবো কি যে আইন, আইন আইন কি, আইনের বৈশিষ্ট্য কি এবং আইনের ক্লাসিফিকেশন শ্রেণী বিভাগ এবং আইনের কি উৎসগুলো কি, এই বিষয়গুলি আজকে আমরা জানব। আইন কি এটা বুঝতে গেলে আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি। তোমরা যে বিদ্যালয়ে, তোমরা যে স্কুলে পড়াশোনা করো, সেই বিদ্যালয়ের বা স্কুলের প্রেয়ার লাইন থেকে শুরু করে ছুটি পর্যন্ত বিদ্যালয়ের ক্যাম্পাসে বিদ্যালয়ের বিভিন্ন নিয়মকানুন মেনে চলতে হয়, তাই তো? শিক্ষক শিক্ষার্থী উভয়কেই বিদ্যালয়ের নিয়মকানুন মেনে চলতে হয়। বিদ্যালয়ের প্রেয়ার পর্যন্ত, প্রেয়ার থেকে শুরু করে ছুটি পর্যন্ত প্রতিদিন, সেটা হচ্ছে কি বিদ্যালয়ের আইন। আমরা যে পরিবারে বসবাস করি সেই পরিবারে কতগুলো নিয়ম থাকে, রীতিনীতি থাকে। পরিবারের প্রত্যেকটি সদস্য সেই নিয়ম নীতিগুলো মেনে চলে, সেটা কি পারিবারিক আইন। আবার আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজের বিভিন্ন নিয়ম নীতি রীতিনীতি থাকে, প্রথা, কালচার, কৃষ্টি ইত্যাদি থাকে। সমাজস্থ প্রত্যেকটি ব্যক্তি সেই সমস্ত নিয়ম মেনে চলে, সেটা হচ্ছে সামাজিক আইন। কিন্তু আমরা এখানে রাষ্ট্রবিজ্ঞানে কি পড়ব? রাষ্ট্রীয় আইন। রাষ্ট্রীয় আইনটা কি? যে রাষ্ট্রীয় আইন বলতে কি বোঝায় রাষ্ট্রবিজ্ঞানে, আমরা সেটা জানব। যে আইন হলো সেই সমস্ত নিয়ম কানুনের সমষ্টি যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, সংরক্ষিত এবং আদালত কর্তৃক বলবৎযোগ্য, তাকে বলা হয় আইন। এবং আইন লঙ্ঘন করলে বা আইন ভঙ্গকারী ব্যক্তিকে শাস্তি প্রদান করা হয়। তাহলে আইন কি হলো? আইন বলতে আমরা যেটা রাষ্ট্রবিজ্ঞানে বুঝি, রাষ্ট্রীয় আইন অর্থাৎ আইন হলো সেই সমস্ত নিয়ম কানুন বা প্রথার সমষ্টি যেগুলি রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, সংরক্ষিত এবং আদালত কর্তৃক বলবৎযোগ্য। এই আইনটা যে জানলাম রাষ্ট্রীয় আইন, এটা হচ্ছে সংকীর্ণ অর্থে, সংকীর্ণ অর্থে। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে ব্যাপক অর্থে আইন কাকে বলে, কাকে বলা হয়? ব্যাপক অর্থে আইন বলতে আমরা বুঝি, আমরা সংকীর্ণ অর্থে দেখলাম, আর ব্যাপক অর্থে কি বলবো? যে ব্যাপক অর্থে আইন, ব্যাপক অর্থে আইন বলতে আমরা বুঝি 4টা বিষয়কে। কি? সামাজিক আইন, 2 প্রাকৃতিক আইন, 3 নৈতিক আইন, 4 ধর্মীয় আইন,
এটা। তাহলে ব্যাপক অর্থে আইন বলতে আমরা একটু আগে দেখলাম যে সংকীর্ণ অর্থে আইন বলতে কী বুঝি। দেখলাম যে সংকীর্ণ অর্থে আইন বলতে বোঝায় সেই সমস্ত নিয়ম কানুনের সমষ্টি যেগুলি রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, সংরক্ষিত এবং আদালত কর্তৃক বলবৎযোগ্য। রাষ্ট্র আইনটাকে তৈরি করে, সেটাকে সংরক্ষণ করে, এবং সেই আইন লঙ্ঘন যদি করা হয় তাহলে আদালতে যাওয়া যাবে এবং সেটা আদালত সেটাকে বিচার বিবেচনা করবে আইনের ব্যাখ্যা প্রদানের মধ্য দিয়ে। এটা যে সংকীর্ণ অর্থে আইন আমরা জানি। এবার দেখব যে ব্যাপক অর্থে আইন বলতে কি বুঝি। ব্যাপক অর্থে আইন বলতে কি বললাম? 4টা বিষয়কে বুঝি: সামাজিক আইন, প্রাকৃতিক আইন, নৈতিক আইন আর ধর্মীয় আইন। ঠিক আছে? আমরা সামাজিক আইন কাকে বলবো? সমাজে সমাজস্থ মানুষ যারা রয়েছেন তাদের মধ্যে তাদের আচার আচরণ নিয়ন্ত্রণ করার জন্য, সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য, সমাজে যে সমস্ত রীতিনীতি প্রথা প্রচলিত আছে তাকেই বলা হয় একটা সামাজিক আইন। সমাজস্থ মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণের মধ্য দিয়ে সমাজে শৃঙ্খলা তৈরি করার যে আইন, তা সামাজিক আইন বলা হয়। এই আইন সমাজ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। সামাজিক আইন। প্রাকৃতিক আইনটা কি? আমরা দেখব প্রাকৃতিক আইন। প্রাকৃতিক আইন বলতে বোঝায় যে কার্য কারণ নিয়মের দ্বারা প্রতিষ্ঠিত যে আইন। কার্য কারণ যারা দর্শনের ছাত্র তারা জানতে পারবে যে কার্য কারণ বিষয়টা কি। কার্য আমরা প্রাকৃতিক আইনকে ব্যাখ্যা কি বললাম? কার্যকারণ। এই কার্যকারণ নিয়মের ওপর প্রতিষ্ঠিত যে আইন, এতে কার্যকারণ। এই কার্যকারণ নিয়মের ওপর প্রতিষ্ঠিত যে আইন, কার্যকারণের ওপর প্রতিষ্ঠিত যে আইন, সেটা হচ্ছে প্রাকৃতিক আইন। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ঘটনার পেছনে কোনো না কোনো কারণ রয়েছে। এই যে বিল্ডিংটা দেখছো তোমরা, এই বিল্ডিং তৈরি হয়ে গেছে অর্থাৎ একটা কার্য ঘটে গেছে। এর কারণটা কি? ইট, বালি, সিমেন্ট, রড, চিপস, লেবার, মিস্ত্রি ইত্যাদি ইত্যাদি। এটা উপাদান কারণ। এই বিশ্ব সংসারে প্রত্যেকটা কার্যের পেছনে কোনো না কোনো কারণ আছে, সেটাই হচ্ছে প্রাকৃতিক কারণ। যেমন ভারতীয় দর্শনে যারা দর্শনের ছাত্র তারা জানো যে বৌদ্ধ দর্শনে কি বলা হয়েছে? সর্বং ফলিদ্যম দুঃখম। জাগতিক সব কিছু দুঃখ। এই দুঃখের কারণটা কি? বৌদ্ধ দার্শনিকরা বলেছেন যে দুঃখের মূল কারণ হচ্ছে অবিদ্যা। বৌদ্ধ দর্শনে দুঃখের কারণ হিসেবে যে 12টা নিদান দেওয়া হয়, দ্বাদশ নিদান, সে দ্বাদশ নিদানের যে দুঃখের যে মূল কারণ, সেখানে বলা হয়েছে অজ্ঞতা। আবার ভারতীয় দর্শনে আমরা দেখব যারা দুঃখবাদী দার্শনিক বা নৈরাশ্যবাদী দার্শনিক, এরা বলেছেন যে দুঃখের মূল কারণ হচ্ছে জন্ম নেওয়া। কেন? আমরা যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হই তখন কান্না করি, এটাই স্বাভাবিক। তাহলে এই যে কান্না দিয়ে শুরু, জন্ম নিলে দুঃখ পেতে হবে, আমাদের কান্নাটা সে ইঙ্গিত দেয়। দুঃখবাদী দার্শনিকরা বলেছেন দুঃখের মূল কারণ হচ্ছে জন্ম নেওয়া। যেমন ধরো
দুধ থেকে দই হয়, দইটা একটা কার্য, কারণটা কি তাহলে দই। তিল থেকে তেল হয়, তেলটা কি কার্য, তিলটা কি তাহলে কারণ। এই বিশ্ব জগতে সমস্ত ঘটনা, সমস্ত কাজ কোনো না কোনো কারণের দ্বারা সৃষ্টি। তাহলে কি আমরা দেখলাম যে প্রাকৃতিক কারণ, প্রাকৃতিক আইন যেটা, সেটা কি কার্যকারণ নিয়মের ওপর প্রতিষ্ঠিত হচ্ছে, সেটা হচ্ছে প্রাকৃতিক আইন। নৈতিক আইন, নৈতিক আইনটা কি? নৈতিক আইন হচ্ছে যে ভালো মন্দ, ন্যায় অন্যায়ের সঙ্গে যুক্ত যে আইন, ভালো মন্দ, উচিত অনুচিত সম্পর্কে যে আইন। আমি এই কাজটি করব, এই কাজটি করার ফলে আমার পাশের বাড়ির ক্ষতি হবে কি হবে না, আমার বন্ধুর ক্ষতি হবে কি হবে না, এই যে উচিত অনুচিতের যে প্রশ্ন, সে নৈতিক আইন। বিভিন্ন দুর্নীতিগ্রস্ত মানুষ, তারা যদি নৈতিক আইনের দ্বারা পরিচালিত হতো তাহলে তারা দুর্নীতিগ্রস্ত হতো না, কারণ তাদের মধ্যে ন্যায় অন্যায়ের বিবেকের যে অনুশাসন সেটা নেই, বিবেকের যে অনুশোচনা। আজকে মানুষ খুন করছে, তাদের নৈতিক যে আইন, সে নৈতিক আইন মানুষের ভেতরের বিষয়টাকে, আমার অন্তরের বিষয়টাকে পিউরিফাই করে, পরিশুদ্ধ করে। নৈতিক আইন, যদি কারো মধ্যে নৈতিক আইন না থাকে, নৈতিক চেতনা না থাকে, তাহলে তার দ্বারা কখনো ভালো কাজ হবে না। যারা দুর্নীতিগ্রস্ত মানুষ, যারা বিভিন্ন করাপশন করে, তাদের মধ্যে ন্যায় অন্যায়ের বোধ, চেতনা, উচিত অনুচিতের যে চেতনা, সেটা থাকে না। তার নৈতিক আইন বলতে আমরা বুঝবো ভালো মন্দ, উচিত অনুচিতের সঙ্গে যুক্ত যে আইন, তাকে বলা হয় নৈতিক আইন। এই নৈতিক আইনে বিবেকের অনুশোচনা থাকে, বিবেকের তাড়না থাকে, বিবেকের দংশন থাকে। যদি তুমি নৈতিক আইনটাকে লঙ্ঘন করো, তার জন্য তো শাস্তি পেতে হবে না, কিন্তু বিবেকের দংশন থাকবে, পাড়া প্রতিবেশীর লাঞ্ছনা থাকবে নৈতিক আইনের ক্ষেত্রে। ধর্মীয় আইন, ধর্মীয় আইন তাকে বলা হয় যে ধর্মীয় যে অনুশাসনগুলো প্রত্যেক ধর্মের মানুষ মেনে চলে, সেটাই বলা হয় ধর্মীয় আইন। অর্থাৎ ধর্মীয় আইনের মধ্য দিয়ে, ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে, ধর্মীয় রীতি রেওয়াজের মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যায়। তা এটা ধর্মীয় আইন। আমরা এতক্ষণ কি দেখলাম? সংকীর্ণ অর্থে এবং ব্যাপক অর্থে আমরা আইনটাকে দেখলাম, জানলাম। এবার তাহলে আইন কি? আইন কাকে বলে? অস্টিন বলেছেন, জন অস্টিন, অস্টিন বলেছেন কি, the law is the command of sovereign জন অস্টিন বলছেন যে ল ইজ দ্য কমান্ড অফ সভারেন, কমান্ড অফ সভারেন, অর্থাৎ সার্বভৌমের আদেশ হচ্ছে আইন। আইন হচ্ছে সার্বভৌমের আদেশ, অর্থাৎ সার্বভৌমকে রাষ্ট্রের যে আদেশ, রাষ্ট্রের যে নির্দেশ, সার্বভৌম কর্তৃত্ব সম্পন্ন যে রাষ্ট্র, তার আদেশই হচ্ছে আইন। আবার হল্যান্ড বলেছেন
হল্যান্ড কি বলেছেন? হল্যান্ড বলেছেন যে মানুষের যে আইন হলো সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক সেই সমস্ত নিয়ম যা মানুষের বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করে। হল্যান্ড কি বললেন? যে আইন হলো একটা সার্বভৌম প্রতিষ্ঠান কর্তৃক প্রযুক্ত সেই সমস্ত নিয়মাবলী, যেসব নিয়ম মানুষের বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করে, অন্তর্জীবনকে নয়। অন্তর্জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে একমাত্র নৈতিক আইন, যেটা একটু আগে আমরা আলোচনা করলাম। তাহলে অস্টিন বললেন যে ল ইজ দ্য কমেন্ড অফ সভারেন, সার্বভৌমের আদেশই হচ্ছে আইন, অর্থাৎ সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক রাষ্ট্র কর্তৃক যে আদেশ সেটাই হচ্ছে আইন। হল্যান্ড বলেছেন যে আইন হলো মানুষের বাহ্যিক আচার আচরণ নিয়ন্ত্রণকারী সার্বভৌম সংস্থা কর্তৃক প্রযুক্ত সেই সমস্ত নিয়মাবলী, সেটাই হচ্ছে আইন। কিন্তু হেনরি মেইন আর স্যাভিনি এরা মনে করেন যে আইন কোনো সার্বভৌম শক্তির আদেশ নয়। অস্টিন বা হল্যান্ড আইনের যা সংজ্ঞা দিলেন, হেনরি মেইন এবং স্যাভিনি এরা মানতে রাজি নন। এরা কি বলছেন? যে আইন কখনো সার্বভৌমের আদেশ হতে পারে না। সমাজে দীর্ঘকাল ধরে যে সমস্ত রীতিনীতি প্রথা চলে আসছে সেগুলি কালক্রমে আইনের স্বীকৃতি লাভ করে। বিভিন্ন কাস্ট বেসিসে যে সমস্ত রীতিনীতি প্রথা সমাজে প্রচলিত সেটা দীর্ঘকাল ধরে চলে আসছে এবং এগুলিও কালক্রমে কালের গতিতে আইনের স্বীকৃতি অর্জন করে। বৌদ্ধবাদী দুগুই বহুত্ববাদীরা দুগুই বলছেন কি যে আইন সার্বভৌমের আদেশ বলে যে মানুষ মান্য করে তা নয়। আইন সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক প্রযুক্ত হয় বলেই মানুষ মান্য করে তা নয়। সমাজের কল্যাণ সাধিত হবে বলেই মানুষ আইন মেনে চলে। এটা সার্বভৌমের আদেশ নয় যে মানতে বাধ্য। সমাজের কল্যাণ সাধিত হবে বলেই মানুষ আইন মেনে চলে। উইলসন বলেছেন যে আইন হলো মানুষের আচার আচরণ ও চিন্তাধারার সেই অংশ। মানুষের আচার আচরণ ও চিন্তাধারার সেই অংশ যা সুনির্দিষ্ট আকারে এবং আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি লাভ করেছে, যার পেছনে রাষ্ট্রীয় কর্তৃত্ব এবং রাষ্ট্রীয় ক্ষমতার সমর্থন থাকে। উইলসনের যে এই সংজ্ঞাটা আমি আরেকবার বলছি যে আইন হলো উইলসনের মতে মানুষের আচার আচরণ এবং চিন্তাধারার সেই অংশ যা সুনির্দিষ্টভাবে এবং আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি লাভ করে, যার পেছনে রাষ্ট্রীয় ক্ষমতা এবং রাষ্ট্রীয় কর্তৃত্বের সমর্থন থাকে, সেটা হচ্ছে আইন। এরপরে আমরা দেখব যে মার্ক্সবাদীরা কি বলেছেন।
মার্ক্সবাদীরা বলেছেন যে আইন হলো সমাজে শাসক, শোষক এবং বিত্তবান শ্রেণীর ইচ্ছার প্রকাশ। কেন বলেছেন মার্ক্স এইভাবে? মার্ক্স বলেছেন শ্রেণী বিভক্ত সমাজে শোষক শ্রেণী তার শোষিত শ্রেণীর ওপর আধিপত্য কায়েম করবে, তার নির্দেশ দান করবে এবং সেটা মেনে চলবে। যেমন দাস সমাজে দাস মালিক কৃতদাসদের ওপর আধিপত্য কায়েম করে, তার নিয়ম নীতি চালায়। সামন্ততন্ত্রে ভূস্বামীরা ভূমিদাসদের ওপর তার আধিপত্য কায়েম করে, তার নিয়ম নীতি প্রদর্শন করে এবং ভূমিদাসরা ভূস্বামীদের নিয়মকানুন মেনে চলে। পুঁজিবাদী সমাজে পুঁজিপতিদের যে আদেশ নির্দেশ তা খেটে খাওয়া মেহনতি সর্বহারা শ্রেণীর মানুষ সেটা মেনে চলে। তাই মার্ক্স বলেছেন শাসক, শোষক কিংবা বিত্তমান শ্রেণীর যে ইচ্ছার প্রকাশ সেটাই হচ্ছে আইন। আমরা এতক্ষণ আইন সম্পর্কে জানলাম। এরপরে আমরা জানব যে আইনের বৈশিষ্ট্যটা কী। আমরা এরপরে জানব কি আইনের বৈশিষ্ট্য। আইনের বৈশিষ্ট্য 1, আইন হলো কতগুলি নিয়ম যা সকলে মেনে চলে, যা সমাজস্থ মানুষ মেনে চলে। 2 কি যে আইন হলো মানুষের বাহ্যিক আচার আচরণকারী একটা বিষয়। আইন মানুষের বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে, অন্তর্জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে না। আইন হলো 3 নাম্বার কি আইন হচ্ছে সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট। আইন লিখিত আকারে থাকে, তাই আইন ভঙ্গকারীকে শাস্তি পেতে হয়। আইন যা লঙ্ঘন করে আদালত তার ব্যাখ্যা প্রদানের মধ্য দিয়ে তাকে শাস্তির ব্যবস্থা করা হয়। 4 কি আইন হচ্ছে সর্বজনীন। আইন কি আইনের বৈশিষ্ট্য কি সর্বজনীন, অর্থাৎ সকলের ওপর আইন সমভাবে প্রযোজ্য। জাতি, বর্ণ, ধর্ম, স্ত্রী, পুরুষ, গরিব, বড়লোক নির্বিশেষে আইন প্রত্যেককে স্পর্শ করে, প্রত্যেকের ওপর প্রযোজ্য, তাই আইন সর্বজনীন। আইন হচ্ছে আইনের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি যে সাম্য। আইন সাম্যের নীতি মেনে চলে, এটা একটা বৈশিষ্ট্য। যে আইন সমাজস্থ প্রত্যেক ব্যক্তির ওপরেই সমানভাবে প্রযুক্ত হয়। আইন আমরা 5 দেখলাম। 6 নম্বর বৈশিষ্ট্য কি আইনের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আইনের মধ্যে একটা বলপ্রয়োগের স্থান রয়েছে। যে আইন লঙ্ঘন করলে লঙ্ঘনকারীকে শাস্তি বিধানের ব্যবস্থা রয়েছে। অতএব আইনের মধ্যে বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পাই একটা বলপ্রয়োগের স্থান, কারণ বলপ্রয়োগের মধ্য দিয়েই আইন অনেক সময় কার্যকরী করতে হয়। তারপরে হচ্ছে যে আইন হচ্ছে কি একটা প্রথা, রীতিনীতির ঊর্ধ্বে। আইন কিংবা ওই যে সমাজে প্রচলিত বিভিন্ন রীতিনীতি থাকে তার ঊর্ধ্বে অবস্থান করে আইন। কেন? যে সমাজে যে প্রথা রীতিনীতি থাকে তা লঙ্ঘন করলে তার কোনো শাস্তির ব্যবস্থা নেই, কিন্তু আইনকে লঙ্ঘন করলে তার শাস্তির ব্যবস্থা আছে।
এবং আইনের পেছনে রাষ্ট্র নামক সার্বভৌম শক্তির একটা সমর্থন থাকে, সেটা হচ্ছে আইনের আরেকটা বৈশিষ্ট্য। আইন হচ্ছে স্থিতিশীল, আইন হচ্ছে কি স্থিতিশীল নয়, আইন হচ্ছে এটা গতিশীল সম্পন্ন। অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম দিকে স্বাধীন ভারতবর্ষের মানুষের যে চাহিদা আশা আকাঙ্ক্ষা ছিল, আজকের দিনে তার অনেক পরিবর্তন ঘটেছে। আইন গতিশীল। যেমন ধরো যে সম্পত্তির আইন একটা সময় কি ছিল, মৌলিক অধিকার ছিল, মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস ছিল, রাইট টু প্রপার্টি, সম্পত্তির অধিকার ছিল একটা মৌলিক অধিকার। কিন্তু 1978 সালে 44তম যে সংশোধন করা হয়, এই সংশোধনের মাধ্যমে সম্পত্তির আইনকে মৌলিক অধিকার যে আর্টিকেল অফ 31 31 নং ধারাতে যে সম্পত্তির অধিকার বলবৎ করা ছিল মৌলিক অধিকার হিসেবে, এখন বর্তমানে 300 ক বা এ ধারায় এটা লিগাল রাইটে পরিণত হয়েছে। আমরা ভেরি রিসেন্ট দেখলাম যে সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই যে ভেরি রিসেন্ট প্রযুক্ত হলো, মানুষ চাহিদার সঙ্গে তাল রেখে আইনকে তৈরি করা হলো, অর্থাৎ আইন গতিশীল। নাগরিকত্ব যে আইনটা ছিল 2003 সালে, তার কিছু সংশোধন করা হয়েছে, সেটা পঞ্চম অধ্যায়ে আছে, জানবে। এবং দীর্ঘদিনের যে আইন, ভারত যখন স্বাধীনতা অর্জন করে, জম্মু কাশ্মীরকে ভারতভুক্ত করার ক্ষেত্রে যে 370 ধারা এবং 35A জম্মু কাশ্মীর মানুষকে দেওয়া হয়েছিল, সেটা ভেরি রিসেন্ট আইন প্রণয়নের মধ্য দিয়ে সেগুলোর বিলোপ সাধন ঘটানো হয়েছে। তাই আইনের বৈশিষ্ট্য হচ্ছে গতিশীলতা। মানুষের সমাজের পরিবর্তনের সাথে সাথে মানুষের চিন্তাধারার চাহিদা, মানুষের আশা আকাঙ্ক্ষার দিকে লক্ষ্য রেখে রাষ্ট্র ব্যবস্থা বা রাষ্ট্রযন্ত্র আইনটাকে পরিবর্তন করেন, অর্থাৎ আইন একটা গতিশীল। আইনের সঙ্গে আরেকটা কি যুক্ত থাকে, একটা বৈশিষ্ট্য হচ্ছে কি বৈধতা বা যৌক্তিকতা। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বৈশিষ্ট্য আইনের। পার্লামেন্ট যে আইনটা তৈরি করলো, সে পার্লামেন্ট যদি সংবিধান বিরোধী আইন তৈরি করে, তাহলে সেটি বিচার বিভাগ অবৈধ বলে বাতিল করতে পারে। যেমন ধরো সিএএ যে আইনটা তৈরি হলো, সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা পাশ হলো, ভারতবর্ষে কোনো নাগরিকের, কোনো ব্যক্তির বা কোনো গোষ্ঠীর যদি প্রয়োজন মনে হয় যে আইনটা সংবিধান মেনে হয়নি, তাহলে সেই ব্যক্তি, সে গোষ্ঠী আদালতের দ্বারস্থ হতে পারবে এবং আদালত সেই আইনের বৈধতা বিচার করে তাকে রায় ঘোষণা করবে। ভেরি রিসেন্ট আমরা এটাও দেখলাম যে বৈধতা, দীর্ঘদিন ধরে যে বাবরি মসজিদ, রাম জন্মভূমি নিয়ে যে বিতর্ক, ভেরি রিসেন্ট সুপ্রিম কোর্টের জাজমেন্ট সেখানে রাম মন্দির তৈরি করার নির্দেশ দান করেছেন। তাহলে কি এটা বৈধতার বিচার করা হয় সুপ্রিম কোর্ট। আইন বৈধতার একটা জায়গা, সে বৈধতা বিচারের ক্ষমতা কার রয়েছে, নাকি বিচার বিভাগের। তাহলে আইনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে বৈধতা বিচার। এবারে আমরা দেখব যে আইনের শ্রেণী বিভাগ। আইনের
আইনের শ্রেণীবিভাগ। আইনকে মূলত প্রথমে দুটো ভাগে ভাগ করলাম, একটা জাতীয় আইন, একটা হচ্ছে আন্তর্জাতিক আইন। জাতীয় আইনটা কি? জাতীয় আইন হচ্ছে একটা সার্বভৌম সংস্থা কর্তৃক প্রযুক্ত যে আইন, অর্থাৎ রাষ্ট্রীয় আইন। আইন হলো রাষ্ট্রের অভ্যন্তরে সার্বভৌমত্ব কর্তৃপক্ষের যে আদেশ বা নির্দেশ, সেটাই হচ্ছে জাতীয় আইন। জাতীয় আইন তার নিজ একটা দেশের বা একটা রাষ্ট্রের নিজ ভৌগোলিক সীমারেখার মধ্যেই কার্যকরী হয়। যেমন ধরো ভারতবর্ষের যে আইন, জাতীয় আইন, সেটা কখনোই বাংলাদেশে বা নেপাল বা ভুটান কিংবা বিশ্বের অন্যান্য দেশে সেটা কখনোই প্রযুক্ত হবে না। তাহলে জাতীয় আইন হচ্ছে একটা সার্বভৌম ক্ষমতা সম্পন্ন একটা কর্তৃপক্ষের দ্বারা প্রযুক্ত আইন, সেটা হচ্ছে জাতীয় আইন। এবার আন্তর্জাতিক আইন কাকে বলবো? আন্তর্জাতিক আইন হচ্ছে কি, যে আন্তর্জাতিক সেই সমস্ত সন্ধি চুক্তি যেটা আন্তর্জাতিক ক্ষেত্রে সমস্ত রাষ্ট্র মেনে চলে বা মেনে চলার চেষ্টা করে, সেটা হচ্ছে আন্তর্জাতিক আইন। এবার জাতীয় আইনকে ভাগ করা হলো দুই ভাগে, এটা সরকারি আইন, এটা হচ্ছে ব্যক্তিগত আইন। সরকারি আইন আর একটা হচ্ছে ব্যক্তিগত আইন। সরকারি আইনটা কি? সরকারি আইন হচ্ছে যে সেই সকল আইন, সরকারি আইন হচ্ছে সেই সকল আইন যেগুলো আইন নাগরিক মেনে চলে। সরকারি আইন হলো সেগুলো রাষ্ট্র কর্তৃক প্রযুক্ত আইন যা নাগরিকরা মেনে চলে। সরকারি আইন অর্থাৎ সরকার যে সমস্ত আইন তৈরি করে রাষ্ট্রের অভ্যন্তরস্থ সমস্ত ব্যক্তি নাগরিক সেটা মেনে চলে, সরকারি আইন। আর ব্যক্তিগত আইন কি? ব্যক্তিগত আইন হচ্ছে নাগরিকের সঙ্গে যে পারস্পরিক সম্পর্কজনিত যে আইন, সেটা হচ্ছে ব্যক্তিগত আইন। আমরা সরকারি আইনকে আবার তিনটা ভাগে ভাগ করেছি। কি? সাংবিধানিক আইন, প্রশাসনিক আইন আর ফৌজদারি আইন। সাংবিধানিক আইন, প্রশাসনিক আইন এবং ফৌজদারি আইন। এখন সাংবিধানিক আইনটা কি? সাংবিধানিক আইন হচ্ছে রাষ্ট্রের একটা মৌলিক আইন। সাংবিধানিক আইন হচ্ছে রাষ্ট্রের একটা মৌলিক আইন যার উপর সরকারি ব্যবস্থা টিকে থাকে। সাংবিধানিক আইনের ওপর সরকার টিকে থাকে, একটা মৌলিক আইন, সেটা সাংবিধানিক আইন। এবং এই সাংবিধানিক আইন উপর ভিত্তি করেই একটা রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয়। এই সাংবিধানিক আইন আবার কি হতে পারে? লিখিত হয়ে থাকে। এটা দলিল আকারে সাংবিধানিক আইন লিখিত থাকে এবং এই সাংবিধানিক আইনকে বলবৎ করার জন্য আবার আদালতের ব্যবস্থাও থাকবে। তাহলে কি? সাংবিধানিক আইন হচ্ছে রাষ্ট্রের মৌলিক আইন যার উপর ভিত্তি করে সরকারি ব্যবস্থা দাঁড়িয়ে থাকে। এই সাংবিধানিক আইন হচ্ছে লিখিত আইন এবং এটাকে পরিবর্তন করার জন্য একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়। বিশেষ পদ্ধতি যেমন পার্লামেন্টে যে আইন তৈরি করা হয়, ধরো আমাদের ভারতবর্ষে যে আইন তৈরি করা হয়, ধরে নিলাম যে নতুন আইন তৈরি হয়েছে, যেটা আমরা আলোচনা করলাম CAA তৈরি হলো। তো পার্লামেন্টের দুটো কক্ষ, রাজ্যসভা উচ্চ কক্ষ, লোকসভা নিম্ন কক্ষ, তো উভয় কক্ষেই একটা সিস্টেমে উপস্থিত ও ভোট প্রদানকারী সদস্যের 2/3 সমর্থনের মধ্য দিয়ে আইনটা পাশ হয় এবং সর্বোপরি রাষ্ট্রপতির সম্মতি লাগে, তারপর সেটা আইনটা প্রযুক্ত হয়। যে লিখিত আইনকে সংশোধন করতে গেলে বা পরিবর্তন করতে গেলে একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়। এটা হচ্ছে সাংবিধানিক আইন।
অন্যদিকে যে প্রশাসনিক আইনটা কি? প্রশাসনিক আইন বলতে আমরা বুঝি সেই আইনকে যা নাগরিকদের সঙ্গে প্রশাসনিক আইনের একটা সম্পর্ক স্থাপিত হয়। প্রশাসনিক আইন বলতে আমরা বুঝি সেই আইনকে যা নাগরিকের সঙ্গে প্রশাসনিক কর্তৃপক্ষের সম্পর্ককে নিয়ন্ত্রণ করে। প্রশাসনিক আইন একটা নির্দিষ্ট গণ্ডি থাকে, যেমন স্বাস্থ্য মন্ত্রক একটা মন্ত্রক, তার একটা নির্দিষ্ট এলাকা আছে। যেমন শিক্ষা দপ্তর, তার একটা নির্দিষ্ট এলাকা আছে। এই ক্ষেত্রে প্রশাসনিক কর্তাদের, প্রশাসনিক আইনের ক্ষেত্রে প্রশাসনিক কর্তাদের একটা নির্দিষ্ট এলাকা থাকে, তার এলাকার বাইরে এরা যেতে পারেন না। এটা যে প্রশাসনিক আইন। তাই প্রশাসনিক আইনে কি দেখলাম? নাগরিকদের সঙ্গে প্রশাসনিক আইনের যে সম্পর্ক তা নিয়ন্ত্রিত হয় প্রশাসনিক আইনের দ্বারা। ফৌজদারি আইন, ফৌজদারি আইন হচ্ছে চুরি করা, ডাকাতি, খুন, প্ররোচনা ইত্যাদিমূলক যে বিচার যে আইনের দ্বারা হয় সেটা হচ্ছে ফৌজদারি আইন। আমরা এখন টিভি খুলে দেখতে পাই কি, এটা বম্বে জগতের ঘটনা, সুশান্ত সিং রাজপুত এবং রিয়া চক্রবর্তী, তাই না? এখন সুশান্ত সিংকে কে বা কারা মেরেছে যদি প্রমাণিত হয় তাহলে খুনের ঘটনা। এই ক্ষেত্রে যিনি অপরাধী বলে প্রমাণিত হবেন সেটা ফৌজদারি আইনের বলে। সেখানে ফৌজদারি আইনে প্রযুক্ত হয়ে অপরাধীর বিচার করা হবে। আমরা এখন দেখেছি যে রিয়া চক্রবর্তীকে 14 দিনের জন্য পুলিশ রিমান্ডে নিয়েছে, তার জেল হেফাজতে রাখা হয়েছে। তাহলে তার খুনের কিনারা করবেন পুলিশ প্রশাসন, কি করবেন? যে ফৌজদারি আইনের মধ্য দিয়ে অপরাধীর শাস্তি বিধান করবেন। এটা ফৌজদারি আইন। আমরা এতক্ষণ দেখলাম কি আইনের সংজ্ঞা, আইনের বৈশিষ্ট্য এবং আইনের শ্রেণীবিভাগ। আমরা আবার দেখব আইনের উৎস। এবারে আমরা দেখব যে আইনের উৎস, আইনের উদ্ভব কিভাবে ঘটেছে। আমরা দেখব কি আইনের উৎস। এক হচ্ছে কি প্রথা, দুই হচ্ছে ধর্ম, তিন হচ্ছে বিচারালয়ের রায় বা সিদ্ধান্ত, চার হচ্ছে কি আইনবিদদের আলোচনা, পাঁচ হচ্ছে কি ন্যায় নীতি, ছয় হচ্ছে আইনসভা। এই বিষয়গুলো হচ্ছে আইনের উৎস। প্রথা, প্রথা হচ্ছে আইনের এক প্রাচীনতম উৎস। সমাজে বিভিন্ন নিয়ম কানুন দীর্ঘদিন ধরে চলে আসছে এবং সেটা কালক্রমে, কালের গতিতে সেটা আইনের স্বীকৃতি অর্জন করে। কোন এক সময় কোনো এক ব্যক্তি একটা নিয়ম চালু করেছে এবং সেটা দীর্ঘদিন ধরে সে নিয়ম সমাজে প্রচলিত এবং পরবর্তীতে সে আইনের রূপ লাভ করে। যেমন ধরো
এটা একটা মাঠ, সবুজ ঘাসে ভরা। এখানে একটা গ্রাম রয়েছে, মানুষ এখান থেকে যাবে, যদি যেতে হয়, মাঠটা খোলা কিন্তু ঘাসে ভর্তি, হয় এটা দিয়ে যেতে হবে না এটা দিয়ে ঘুরে যেতে হবে এই গ্রামে পৌঁছাতে গেলে। কিন্তু মানুষ কি করে, এটা দিয়ে হাঁটতে শুরু করে সোজাসুজি। তাহলে কি হয়, এই যে এটা দিয়ে মানুষ হাঁটতে 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 কি হয়, দুদিকে ঘাস থাকলেও মাঝখানে দেখবে একটা সাদা অংশ দেখা যায়। কারণ কি, মানুষ এটা দিয়ে দীর্ঘদিন ধরে হাঁটতে হাঁটতে সে পথের স্বীকৃতি অর্জন করে নিয়েছে জায়গাটায়। তাই সমাজে এরকম অনেক নিয়ম নীতি রয়েছে, অনেক আচার আচরণ রয়েছে যেটা দীর্ঘকাল ধরে চলে আসছে, সেটা কালক্রমে সেটা আইনের রূপ লাভ করে। তবে এই প্রথাটা যে আইনের প্রাচীনতম উৎস, এটা কাস্ট বেসিসে ভিন্ন ভিন্ন রূপ লাভ করে। যেমন ধরো, একটা আদিবাসী সমাজে যে রীতিনীতি রেওয়াজ থাকে, একটা ব্রাহ্মণ সমাজে সেই রীতি রেওয়াজ থাকে না। আবার পাশাপাশি কায়স্থ যারা, তারা যে সব রীতি রেওয়াজগুলো অনুসরণ করে চলেন, সে ব্রাহ্মণরা সেক্ষেত্রে সেটা চলেন না। তাহলে প্রথা হচ্ছে কাস্ট বেসিসে সেটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তবে প্রথার মধ্য দিয়ে যে প্রথাগুলো দীর্ঘকাল ধরে একটা সমাজে বিদ্যমান, সেটা কালের গতিতে, কালের প্রবাহে রাষ্ট্রের স্বীকৃতি অর্জন করে এবং এই প্রথা একদিন আইনে রূপান্তরিত হয়। যেমন ধর, আমাদের ভারতবর্ষে একটা প্রথা রয়েছে কি, যে সংখ্যাগরিষ্ঠ লোকসভায় যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, সেই দলের মধ্য থেকে একজনকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করবেন কে, রাষ্ট্রপতি। এটা প্রথা, এটা আইন নয়, এটা প্রথা। যে দল বা যে জোট লোকসভায় সর্বাধিক আসন লাভ করবে, তার মধ্য থেকে একজনকে সে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করবে, এটা একটা প্রথা। তো সমাজে বিভিন্ন কাস্ট বেসিসে বিভিন্ন রকম আচার আচরণ, নিয়ম নীতি দীর্ঘকাল ধরে চলে আসছে। কোনো একজন ব্যক্তি শুরু হতে করেছিল, সেটা কালক্রমে কালের প্রবাহে সেটা আইনি রূপ লাভ করে। এবার আমরা দেখব কি, যে ধর্ম হচ্ছে একটা আইনের আরেকটি প্রাচীনতম উৎস। ধর্মীয় অনুশাসন, ধর্মীয় রীতিনীতি পালন করার মধ্য দিয়ে সমাজে শৃঙ্খলা স্থাপন করা হয়েছে। এই যে ধর্মীয় রীতিনীতিগুলো একটা সময় আইনের রূপ লাভ করে। যে আমাদের ভারতবর্ষে যে আইন তৈরি হয়েছে, সে আইনের উপর দেখা যায় বিভিন্ন হিন্দু এবং মুসলিম ধর্মের কিছু নিয়ম নীতি দ্বারা প্রভাবিত হয়েছে ভারতীয় আইন। আবার দেখা যায় যে বলতে গেলে আমরা বলবো যে ধর্মীয় অনুশাসন, ধর্মীয় রীতিনীতি এগুলো আইনের রূপ লাভ করে। যেমন প্রাচীন গ্রিস, প্রাচীন রোমে যে আইনগুলো ছিল, তার বেশিরভাগ উৎস ছিল ধর্ম থেকে। ধর্মের উপর ভিত্তি করে প্রাচীন গ্রিস, প্রাচীন রোমের শাসন ব্যবস্থা চলত। তারপর আমরা দেখব যে বিচারালয়ের রায় বা সিদ্ধান্ত, এটাও হচ্ছে আইনের একটা অন্যতম উৎস। বিচার বিভাগের রায় বা সিদ্ধান্ত কীরকম, যে আদিম যুগ থেকেই সমাজে বিভিন্ন গোষ্ঠী, উপগোষ্ঠী, উপজাতি, ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীর মধ্যে বিবাদ, ঝগড়া, দ্বন্দ্ব, কলহ লেগেই থাকত। তখন সমাজের যারা গোষ্ঠীপতি বা দলপতি কিংবা সমাজের যারা জ্ঞানীগুণী ব্যক্তি, তারা অনুভব করলেন, উপলব্ধি করলেন, যদি এদের মধ্যেকার দ্বন্দ্ব যদি মীমাংসা করা না হয়, তাহলে সমাজে কোনোদিনও শান্তি স্থাপন হবে না। এই জন্য তারা এগিয়ে এলেন এবং তৈরি হলো একটা বিচারালয়।
তাদের আদেশ নির্দেশ এবার ওরা মেনে চলছে। এরা শুধু প্রথা বা ওই ধর্ম এর উপর ভিত্তি করে, প্রথা বা ধর্মের উপর ভিত্তি করে এরা সিদ্ধান্ত, মানে এদের ওদের দ্বন্দ্বটা মীমাংসা করছে তা নয়। এরা কী করছে? নিজের বিবেককে কাজে লাগাচ্ছে। নিজের বিবেককে কাজে লাগিয়ে বিচারপতিগণ কি করছেন? বিভিন্ন উপগোষ্ঠীর যে দ্বন্দ্ব, যে হিংসা, সেটাকে মীমাংসা করছে। তাহলে তাদের রায় হচ্ছে, তাদের রায় দিচ্ছে, তারা মেনে চলছে। এর ফলে বিচার বিভাগের রায় বা সিদ্ধান্ত একটা আইনের মতো কার্যকরী হয়ে ওঠে। এছাড়া বিচারপতিরা বর্তমানের আজকের ভারতে বা বিভিন্ন দেশে বিচারপতিরা বিভিন্ন সময় রায় দেন বিবেকের মানে বশবর্তী হয়ে। বিভিন্ন এভিডেন্স তো আছেই, সাক্ষ্য প্রমাণ তো রয়েছে, কিন্তু তারপরেও তারা এমন একটা রায় দেন যেটা সমাজে নজির হিসেবে থাকে। এই নজিরটা পরবর্তী পর্যায়ে আইনের রূপ পরিগ্রহ করে। তাহলে বিচারালয়ের রায় বা সিদ্ধান্ত আইনের একটি অন্যতম উৎস। তাছাড়া বিজ্ঞানীদের বা বিজ্ঞানসম্মত বা আইনবিদদের আলোচনা, এখানে লেখা হয়নি, হ্যাঁ লেখা আছে, আইনবিদদের আলোচনা আইনের একটি অন্যতম উৎস। কিভাবে? যে বিভিন্ন পণ্ডিত যারা আইনজ্ঞ, যারা পণ্ডিত, তারা বিভিন্ন পুস্তক রচনা করেন। তাদের ভাষ্য, তাদের টিকা, তাদের পুস্তক বর্তমান দিনে আইন তৈরির ক্ষেত্রে কাজে লাগে। যেন বড় বড় আইনবিদ যারা রয়েছেন, তারা বিভিন্ন গ্রন্থ রচনা করেন, তাদের অভিমত ব্যক্ত করেন, তার মধ্য দিয়ে নতুন আইন তৈরি হয়। যেমন ভারতীয় আইন ব্যবস্থায় বা আইন তৈরির ক্ষেত্রে মনু সংহিতার একটা বিশাল গুরুত্ব রয়েছে। ব্রিটেনে আইন তৈরির ক্ষেত্রে ব্ল্যাকস্টোন, তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তার যে অভিমত, তার যে গ্রন্থগুলো। মার্কিন যুক্তরাষ্ট্রে স্টোরি বা কেন্ট, এইসব ব্যক্তিবর্গের যে আলোচনা, তাদের যে সিদ্ধান্ত, সেটা পরবর্তীতে আইনের রূপ পরিগ্রহ করে। এরপরে দেখব যে ন্যায় নীতি হচ্ছে আইনের আরেকটি অন্যতম উৎস। ন্যায় নীতি মানে সাম্যতা, ন্যায় পরায়ণতা। বিচারপতিরা অনেক সময় এরা ন্যায়ের দ্বারা পরিচালিত হয়ে, বিবেকের দ্বারা পরিচালিত হয়ে, এরা অনেক সময় সাক্ষ্য প্রমাণের বাইরে গিয়েও এরা বিচার প্রক্রিয়ায় রায় দান করেন ন্যায় নীতির উপর দাঁড়িয়ে। এবং এই ক্ষেত্রে যে নজির সৃষ্টি হয়, সেটাই হয়ে যায় আইনে, সেটি আইনের রূপ পরিণত হয় বা আইনের রূপ পরিগ্রহ করে। এরপরে দেখব কি আইনসভা, এটা হচ্ছে বর্তমান দিনে আইনসভা হচ্ছে আইনের একটা অন্যতম উৎস। বিভিন্ন দেশে আইনসভা রয়েছে। এই আইনসভাগুলি নতুন নতুন আইন তৈরি করেন, পুরনো আইনকে বাতিল করতে পারেন, জনমতের দিকে লক্ষ্য রেখে নতুন নতুন ধারা যুক্ত করেন আইনের সাথে। এবং এখানে একটা রাজনৈতিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে আইন তৈরি হয়, আইন তৈরি করে আইনসভা। এবং আইনসভা কর্তৃক প্রযুক্ত আইন সেটা সবসময়ই আদালত কর্তৃক বলবৎযোগ্য। আইনসভা প্রযুক্ত যে আইন
সে আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা যায়। যে পার্লামেন্ট বা আইনসভা যে আইন তৈরি করলো, আমি একটু আগেই বললাম যে সিএএ, সে আইনটি পার্লামেন্টে পাস হয়েছে উভয় কক্ষে। সে আইনটা বৈধ না অবৈধ, একজন নাগরিক হিসেবে তার বৈধতা বিচারের ক্ষমতা একজন নাগরিকের আছে। সে কী করবে? চ্যালেঞ্জ জানিয়ে সে বিচার বিভাগের দ্বারস্থ হতে পারবে। এটা ভারতবর্ষের ক্ষেত্রে, বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন রকম নিয়ম রয়েছে। তার আইনসভা হচ্ছে বর্তমান শতকে আইন তৈরির বা আইনের উৎসের এটা মূল জায়গা। এই সংখ্যাগরিষ্ঠ সমর্থনের ভিত্তিতে জনপ্রতিনিধিগণ যারা সাংসদ, যারা ভারতবর্ষের ক্ষেত্রে যারা সাংসদ প্রত্যক্ষভাবে নির্বাচিত এবং পরোক্ষভাবে নির্বাচিত, আমরা পার্লামেন্টে ওটা জানবো যে যারা লোকসভায় নির্বাচিত হন প্রত্যক্ষভাবে জনগণের ভোটে নির্বাচিত হন। আবার আমাদের আইনসভার উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা। এই রাজ্যসভা তৈরি হয় কি? পরোক্ষভাবে। প্রত্যেকটা অঙ্গরাজ্যের যারা এমএলএ তারা ভোট দিয়ে রাজ্যসভার সাংসদদেরকে নির্বাচিত করেন। তাহলে এই আইনসভায় জনগণের প্রতিনিধি থাকেন ডাইরেক্ট, ইনডাইরেক্ট, প্রত্যক্ষভাবে নির্বাচিত এবং পরোক্ষভাবে নির্বাচিত জনপ্রতিনিধি। এরাই আইনসভায় আইন তৈরি করে। আইন নিয়ে বিভিন্ন বিতর্ক অনুষ্ঠিত হয় এবং সর্বোপরি আইনটাই তৈরি হয়। যদি পার্লামেন্ট প্রণীত আইন সংবিধান মেনে না হয়, তাহলে সে আইনকে অবৈধ বলে ঘোষণা করার অধিকার বিচার বিভাগের আছে। আজকে এইটুকুই থাক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।